সেই বালিয়াটি জমিদারির গেট বন্ধুরা দেখতে পাচ্ছেন। গেটের সামনে এরকম অটো পাওয়া যায়, এখান থেকে আপনারা চলে যেতে পারেন মানিকগঞ্জে সরাসরি। আর সামনে রয়েছে এরকম বিশাল একটি পুকুর। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। বিভিন্ন দেশি পর্যটকদের জন্য 30 টাকা, বিদেশি পর্যটকের জন্য 400 টাকা, আর সার্কভুক্ত বিদেশি পর্যটকের জন্য 200 টাকা। এই হলো জমিদার বাড়ির গেট। চলুন ভেতরের দিকে যেতে যেতে এর ইতিহাস সম্পর্কে জেনে নেই। 19 শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন এই বালিয়াটি জমিদার বাড়ি। প্রায় 200 বছরের পুরাতন জমিদার বাড়িটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। এই বাড়িটি থেকে তৎকালীন সময়ের মানুষের জীবন জীবিকা, চালচলন, আনন্দ বিনোদন আর শৌখিনতার পরিচয় পাওয়া যায়। ইতিহাস থেকে পাওয়া যায় ধনাঢ্য লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 1800 শতকের প্রথম ভাগ থেকে 200 বছরের বেশি সময় ধরে এই বালিয়াটি জমিদাররা এই এলাকা শাসন করেন। এই সময় তারা নানা রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন। বালিয়াটি জমিদার বাড়ি সেগুলোর মধ্যে অন্যতম। আনুমানিক 1790 খ্রিস্টাব্দে জমিদার গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। আর ক্রমান্বয়ে তার উত্তরাধিকাররা অর্থাৎ গোবিন্দ রায়ের পরবর্তী বংশধর দাধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম এবং গোপালরাম এখানে নির্মাণ করেন আরও বেশ কিছু স্থাপনা। এই রাজবাড়ির প্রথম সারিতে রয়েছে 4টি প্রাসাদ। সামনের 4টি প্রাসাদ ব্যবহার হতো ব্যবসায়িক কাজে। এখানেই ছিল বাংলা নাট্যমঞ্চ বা নাট্যমঞ্চ বালিয়াটি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। মূলত এখানে এখন আর নাটক অনুষ্ঠিত হয় না। জমিদার আমলে এখানে বিভিন্ন নাটক, গান, পালা গান, অনেক নৃত্য, বিভিন্ন কিছু অনুষ্ঠিত হলো। আর এটাই ছিল গেট। এখন এই গেটটি বন্ধ আছে। রাজবাড়ির গেট এটাই ছিল, কিন্তু এই গেটের দিয়ে ঢুকেই ছিল এখানে নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চটি এখন আসলে সম্পূর্ণরূপে বন্ধ, এখানে কিছুই অনুষ্ঠিত হয় না। আর এই হলো সেই বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি। গ্রিক স্থাপত্যের মতোই কারুকাজ মণ্ডিত প্রায় 50 ফিট উঁচু এক একটা প্রাসাদ এতই কারুকাজে পূর্ণ যে প্রতিটা মুহূর্তে বিস্মিত হয় এখানকার দর্শনার্থীরা। এটা হলো বালিয়াটি জমিদার বাড়ির সামনের যে দেয়ালের সামনে যে অংশটুকু আছে সেটি। এখানে 4টি প্রাসাদের মধ্যে মাঝখানের 2টি প্রাসাদ 2 তলা বিশিষ্ট এবং দুই পার্শ্বের 2টি প্রাসাদ 3 তলা বিশিষ্ট। এর মধ্যে একটি প্রাসাদ আগে কলেজ ছিল, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় আছে। 8 ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুন সুরকি আর ইট দিয়ে তৈরি। প্রতিটি স্তম্ভের স্তম্ভমূল 6 ফিটেরও অধিক। 2 নম্বরের প্রাসাদের ভেতরেই রয়েছে বর্তমানে একটি জাদুঘর। এই প্রাসাদগুলোর পেছনে যে প্রাসাদগুলো আছে তাদেরকে বলা হয় অন্দরমহল, যেখানে তারা বসবাস করতেন। এই অন্দরমহলে রয়েছে 3টি বিশাল বড় অট্টালিকা। এখানে ছিল অতিথিদের থাকার জায়গা, রন্ধনশালা, সহিস আর পরিচারকদের থাকার ঘর। এটা হলো সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে, সিঁড়িটা এখন বন্ধ আছে। এই সিঁড়ি দিয়ে তখন উপরে ওঠা যেত, এখন সিঁড়িটি বন্ধ। বন্ধুরা দেখতে পাচ্ছেন।
বালিয়াটি জমিদার বাড়িটি 5.88 একর জমির উপর প্রতিষ্ঠিত। জমিদার বাড়ির পুরো চত্বরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও করা। বালিয়াটি প্রাসাদের প্রতিটি প্রবেশপথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি 4টি সিংহ মূর্তি, যাকে বলা হয় সিংহ দরজা। এই বালিয়াটি জমিদার বাড়ির মোট 60টি প্রাসাদ সময় ইমারতে রয়েছে 200টি কক্ষ। এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার। মূলত ভবনটি প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করত। এই ভবনটি দোতলা বিশিষ্ট এবং এই ভবনে নিচ থেকে দোতলা পর্যন্ত মোট 16টি কক্ষ আছে। 1987 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত হতে থাকে। আমরা এখন প্রবেশ করছি জাদুঘরের ভিতরে। এখানে টোটাল 15টি সিন্দুক আছে। এই সিন্দুকগুলো এত মোটা এবং এত ভারী আর এত মজবুত, অনেক মজবুত। তখনকার আমলে যে সিন্দুকগুলো ব্যবহার হতো সেই সিন্দুকের 15টি সিন্দুক এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাত, এই যে যাচ্ছি দ্বিতীয় তলায়, কাঠের সিঁড়ি। সিঁড়ি দিয়ে যাচ্ছে দ্বিতীয় তলায়। যেহেতু এখানে ভিডিও করা নিষেধ, যার কারণে এখানে আসলে ভিডিও করতে পারি নাই, অত্যন্ত দুঃখিত বন্ধুরা। তারপরে এখানে কি কি দেখলাম তার একটি বর্ণনা দিয়ে দিচ্ছে। এই যে জাদুঘর, এখানে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের নিদর্শনগুলোর মধ্যে রয়েছে জমিদারদের ব্যবহৃত অসংখ্য সিন্ধুক, ছোট বড় আয়না, ঝাড়বাতি, লণ্ঠন, শ্বেতপাথরের টেবিল, পালঙ্ক, আলনা, কাঠ এবং বেতের চেয়ার সহ আরও অনেক নিদর্শন। মজলিস কক্ষে মূল্যবান ঝাড়বাতি রয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার চতুর্থ পুত্র গোলাপরাম সাহার। মূলত ভবনটি প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো। এই ভবনটি 3 তলা বিশিষ্ট। নিচ থেকে 3 তলা পর্যন্ত মোট 23টি কক্ষ আছে। এর মধ্যে প্রত্যেকটা ডিজাইন একই আছে, কিন্তু এটার কালার এখনো ইটের কালার রয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন। এখানে একটি বিষয় বলে রাখি, ঢাকার জগন্নাথ মহাবিদ্যালয়, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটি প্রতিষ্ঠা করেছিলেন এই বালিয়াটি জমিদারদেরই একজন বংশধর, যার নাম বাবু কিশোরীলাল রায়।
গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিতরাম সাহার পরিবারের সদস্যরা ব্যবহার করত। এটি একটি পরিবারের অন্দরমহল। এই ভবনটি দুতলা বিশিষ্ট, নিচ থেকে দুতলা পর্যন্ত মোট 38টি কক্ষ আছে। এর মধ্যে এই ভবনের মাঝখানে একটি উঠানও আছে। উঠানের উত্তর পাশে একটি ঘর আছে। এর ভিতরে পরিবারের পূজার সামগ্রী রাখার কাজে ব্যবহার করা হতো। এখানে দেখুন প্রত্যেকটা পিলারগুলো ছিল কত মোটা এবং কত মজবুত, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করত। এটি ছিল এই পরিবারের অন্দরমহল। এই ভবনটি 3 তলা বিশিষ্ট একটি ভবন এবং 3 তলায় অল্প কিছু কক্ষ আছে। এই ভবনের মাঝখানে একটি উঠান আছে এবং উঠানের উত্তর পাশে একটি চৌবাচ্চা আছে। ভবনগুলোর পেছনের দিকে আছে বিশাল বড় একটি পুকুর। শান বাঁধানোর 6টি ঘাট আছে এই পুকুরের চারপাশে। এই ভবনে প্রাসাদের চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়ার শাল ছিল বলে ধারণা করা হয়। মানুষ নেই আশেপাশে, কিন্তু তালাগুলো দেখেন কত পুরাতন, অনেক আগের। বন্ধুরা সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক। এক সময় এখানে হয়তো বা আলোচিত হতো অনেক ইতিহাস। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জেলখানার মতো এখানে। আমি একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করি। সুন্দর একটি বাগান। এই বাগানে রয়েছে অসংখ্য ফুল। সামনে একটি বেল গাছ আছে, আর একটু সামনেই রয়েছে একটা বিশাল বড় পুকুর, শান বাঁধানো পুকুর। বিশাল বড় একটি কূপ বন্ধুরা দেখতে পাচ্ছেন। কূপের ভিতরে যদিও কিছু নেই, পানি নেই, কিছু ময়লা আবর্জনা ছাড়া। তার পাশে রয়েছে আরেকটি কূপ। কূপগুলো ঢাকনি দিয়ে ঢাকা আছে, যদিও এর ভিতরে কিছু ফেলা নিষেধ, কিন্তু তারপরেও লোকজন এখানে অনেক আবর্জনা ফেলছে। অনেক সুন্দর, অনেক বিশাল বড় একটি পুকুর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন।
এগুলো ছিল তখনকার যুগের শৌচাগার। এখন যদিও এখানে টোটালি বন্ধ এবং এখানে কেউ আসলে শৌচাগারের কাজে এটা ব্যবহৃত হয় না। এটা ছিল তখনকার যুগে ওই জমিদারদের যারা এখানে বসবাস করতেন তাদের শৌচাগার, বা যারা কর্মচারী ছিল অথবা যারা এখানে তখন বসবাস করতো সেই কালের শৌচাগার ছিল এগুলো। এটা জাস্ট পুকুরের এই পাশটায় অবস্থিত। এখানে কিছু শুধু লাল শাপলা ফুটে আছে, আর পানি এখন শুকিয়ে গেছে অনেকটা। কিন্তু বর্ষার সিজনে অনেকটা ভরপুর থাকে, তখন অনেক সুন্দর লাগে। এই পুকুরটির চারপাশে রয়েছে অত্যন্ত সুন্দর শান বাঁধানো 6টি ঘাট। এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র দধিরাম সাহা এবং পরিবারের সদস্যরা বসবাস করত। এটি এই পরিবারের অন্দরমহলের অংশবিশেষ। এই ভবনটি দুতলা বিশিষ্ট এবং এতে মোট 4টি কক্ষ আছে। সিঁড়িটি এখন ভেঙে গেছে সম্পূর্ণরূপে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় না, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির ভাঙা অংশ। এটাই হলো সিঁড়ির সে ভাঙা অংশ। এটা এখানে সিঁড়িটা বর্তমানে নেই, এটা পুরোটা ভেঙে গেছে, উপরে ওঠা যায় না। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন শিক্ষার্থীর সাথে পরিচয় হয়ে যায়। ওনারা প্রায় 100 জনেরও বেশি এখানে এসেছে শিক্ষা সফরে। আমাদের আসার হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো। আমরা হল থেকে আসছি অনেকজনই, 2টা বাজ আসি আমরা। আচ্ছা, এখানে দেখার জন্য, দর্শনীয় স্থানের জন্য আসছি। কি ভালো লাগে এই জায়গাটা? ভালো লাগা বলতে এটা হচ্ছে ওই যে ওখান থেকে আমাদের সিলেক্ট করছে যে এখানে দর্শনীয় স্থান, যে এখানে আসলে আমরা অনেক কিছু দেখতে পারবো, শিখতে পারবো। তো আসলে দেখলাম আমাদের দিকে রাজবাড়ি আছে, ওখানে ওরকম দর্শনীয় কোনো ইয়াগুলো নাই।
যেমন এখানে দেখতে পেলাম হারকিন, তারপর আরও কিছু কিছু আগের ঐতিহ্য ইয়াগুলা, তো ওইদিকে দেখি নাই, আমাদের এইদিকে দেখলাম এগুলো এখানে আসে। হ্যাঁ, আসলে অনেক ভালো লেগেছে। আমাদের ওদিকেও রাজবাড়ি আছে, ঠাকুরগাঁয় আছে আমাদের, তো ঠাকুরগাঁয় রাজবাড়িতে এসব মানে শুধু ঘরগুলো জাস্ট, আর ঐতিহ্য জিনিসগুলো এগুলো তুলে ধরে নাই বা এগুলো রাখাও সুরক্ষিতভাবে নাই। এখানে এসে দেখলাম ওগুলাই, খুব ভালো লাগলো। আপনারা কতজন এসেছেন? আমরা বেসিক্যালি দুইটা বাসে মনে হয় মেবি 130 জন বা 20 জন। 120 জন হ্যাঁ, এসেছেন। দুইটা বাস, না টোটালি 3টা বাস আসছে, মেয়েদের জন্য একটা আর আমাদের ছেলেদের জন্য 2টা বাস। এটা কি আপনাদের শিক্ষা সফরের হ্যাঁ, একটা শিক্ষা অংশ? সফরের একটা অংশ, শিক্ষা সফরের জন্য আজকে নিয়ে আসা এখানে। এর আগে আর কোনো রাজবাড়িতে গিয়েছেন? এর আগে গেছিলাম আমি ওই যে ফরিদপুর রাজবাড়িতে গেছিলাম, তো ওখানে শুধু জাস্ট এরকম ঘরগুলো দেখছিলাম, এরকম আগের ঐতিহ্যের জিনিসগুলো দেখিনি। এই ইতিহাস ঐতিহ্য আপনার বিশ্লেষণ করতে কেমন লাগে বা দেখতে কেমন লাগে? আসলে এটা আমার খুব ভালোই লাগে, ঘুরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এগুলো দেখলে একটু কিছু শিক্ষণীয় কিছু হয়, কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমার নাম হচ্ছে পিঙ্কু চন্দ্র বর্মন, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ। আর পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। এখানে বঙ্গবন্ধু হলে থাকি, এখানে আছে, এখান থেকেই হল থেকে আমরা এখানে আসি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, যেতে যেতে বলে দিচ্ছি বালিয়াটি জমিদার বাড়িতে কিভাবে যাবেন। বালিয়াটি জমিদার বাড়ি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত। ঢাকার গাবতলী থেকে পাটুরিয়া, আরিচা বা মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে চড়ে মানিকগঞ্জের 8 কিলোমিটার আগেই সাটুরিয়া বাস স্ট্যান্ডে আপনাকে নেমে যেতে হবে। সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে 12 কিলোমিটার দূরে এই বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত। সাটুরিয়া থেকে আপনাকে যেতে হবে পাকুটিয়াগামী যে রাস্তা, সেখান দিয়ে। সাটুরিয়া থেকে পাকুটিয়াগামী রাস্তায় সাটুরিয়ার জিরো পয়েন্টে নামতে হবে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই বালিয়াটি জমিদার বাড়ি। তাছাড়া আপনি সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে অটো গাড়িতে বালিয়াটি জমিদার বাড়িতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার অটো ভাড়া নেবে 50 থেকে 60 টাকা। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। খোদা হাফেজ।